বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন। এটা আমি লক্ষ্য করছি, ভিডিও আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক করছেন না। লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য এই কারণেই বলা, সাবস্ক্রাইব করলে পরে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নিশ্চিতভাবে আপনার কাছে নোটিফিকেশান যাবে ভিডিওটির, এবং লাইক করলে পরে ভিডিওটি আরও ছড়িয়ে পড়তে পারে অন্যান্য অংশের মধ্যে। পাশাপাশি সাবস্ক্রাইব এবং লাইক বাড়লে পরে অবশ্যই ভিডিও করতে উৎসাহ পাই, আরও তথ্য নির্ভর ভালো ভিডিও করার উৎসাহ জাগে। এবার আসি মূল প্রসঙ্গে। আজকে আমি যে ভিডিওটি করব ভাবছি সেটি গতকালের ভিডিওরই কন্টিনিউয়েশন বলতে পারেন। দেখুন, গত সোমবার যে রায় আর.জি. কর মামলায় বিচারক অনির্বাণ দাস দিয়েছেন, আগেও বলেছি আমার মতে খুব সুচিন্তিত এবং বুদ্ধিমত্তার সঙ্গে তিনি তার এই রায় প্রকাশ করেছেন। এবং তার রায়কে যদি আমরা ভালোভাবে পড়ি, তার রায়কে যদি দেখি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো তিনি এই রায়ে পেছনে তার চিন্তাভাবনা এবং এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে ছত্রে ছত্রে উল্লেখ করেছেন। শুধু উল্লেখই করেননি, এই তদন্তের বেনিয়ম, গাছাড়া ভাব, সেটা যে কোনো কারণেই হোক, তদন্তকারী সংস্থা অর্থাৎ প্রথমে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে সিবিআই তাদের এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে। দেখুন, মূলত এই মামলায় তিনটি পক্ষ ছিল। প্রথমত নির্যাতিতা, তার পরিবার। দ্বিতীয়ত যাদের ওপরে এই তদন্তভার ছিল, কলকাতা পুলিশ এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই, তারা একটি পক্ষ। এবং তৃতীয় পক্ষ ছিল অপরাধী যিনি সাব্যস্ত হয়েছেন, সেই সঞ্জয় রায়। আমরা এটা জানি, এই ধরনের অপরাধ, এই ধরনের ঘটনা যারা ঘটায়, স্বাভাবিকভাবেই আমাদের সমাজে তারা ধিকৃত হন, ঘৃণ্য হিসেবে পরিচিত পান। ফলে বিচার প্রক্রিয়াতেও তার একটা প্রভাব পড়ে। কিরম প্রভাব পড়ে? ধরুন, কোনো স্বনামধন্য উকিল এই অভিযুক্ত বা অপরাধীদের পক্ষে সওয়াল করতে উপস্থিত হন না। স্বাভাবিকভাবেই বিচার প্রক্রিয়া একটা দিকে হেলে থাকে। যারা প্রসিকিউশন, তারা যে সাক্ষ্য প্রমাণ জোগাড় করেন, তার উপরেই এই বিচার প্রক্রিয়া চলতে থাকে। এখন আমরা জানি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি আর.জি. কর ঘটনায় তদন্ত কতটা শিথিলভাবে হয়েছে, কতটা গাছাড়াভাবে হয়েছে। তারই প্রমাণ জজ সাহেব এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তিনি যেটা দেখেছেন, যেটা শুনেছেন এবং যে প্রমাণাদি তার কাছে উপস্থিত করা হয়েছে, তার ভিত্তিতেই তিনি রায় দিয়েছেন। কেন তিনি অপরাধীকে ফাঁসির সাজা শোনাননি, কেন তাকে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন, সেটা তার রায় থেকেই পরিষ্কার। দেখুন, তিনি পরিষ্কারভাবে বলছেন যে এই যে তদন্ত হয়েছে এই ঘটনার, এই তদন্তের মধ্যে যারা তদন্তকারী অফিসার ছিলেন, বিশেষ করে তালা থানার যে পুলিশ কর্মীরা, যে এসআই, অফিসার ইনচার্জ ইত্যাদিরা ছিলেন, যাদের নেতৃত্বে যারা এই তদন্ত করেছেন, তারা তদন্তে কতটা গাফিলতি করেছে। শুধু কি তাই, যে নমুনার ওপর ভিত্তি করে এই তদন্ত এগিয়ে যাবে, সেই নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্টেও নানান রকম অসঙ্গতি রয়েছে। এই অপরাধীকে কলকাতা পুলিশ যতটা সহজে দেখিয়েছে, ধরতে পেরেছেন, আদৌ কি তারা ধরতে পেরেছেন? নাকি এটা বলা ভালো, অপরাধী নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছে? এই কথাও আমরা জানতে পারছি ওই বিচারকের রায়ের মধ্যে থেকে, কারণ তিনি এটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। 8 তারিখে এই ঘটনা ঘটার পরে 9 তারিখে সারাদিন ধরে ময়নাতদন্ত, দেহ দাহ করা, এক প্রকার মা বাবাকে অন্ধকারে রেখে,
এই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে যখন পুলিশ তদন্তে নামলো, সেই সময় এই সঞ্জয় রায়ের যিনি পৃষ্ঠপোষক ছিলেন, যার কথাতে সঞ্জয় রায় ওঠা বসা করত, সেই অনুপ দত্তই তাকে আরজিকরের আউটপোস্টে গিয়ে আউটপোস্টের অফিসার তার সঙ্গে দেখা করতে বলে রাত্রিরে। সঞ্জয় আসে, কিন্তু আউটপোস্টে সেই সময় সেই অফিসার ছিলেন না। তাকে যখন সঞ্জয় ফোন করেন, তিনি আউটপোস্টে সঞ্জয়কে অপেক্ষা করতে বলেন। পরবর্তীতে দুজন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মী তারা গিয়ে সঞ্জয়কে নিয়ে আরজিকরেরই কোনো একটি ঘরে নিয়ে যান এবং তার সঙ্গে কথোপকথন এবং তার জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে তালা থানায় নিয়ে যাওয়া হয় এবং তালা থানায় নিয়ে যাওয়ার পরেও তাকে যখন বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় এবং সেটিকে দূরে কোনো জায়গায় একটি রেখে দেওয়া হয়। আবার পরবর্তীতে তাকে তার মোবাইল ফোনটি ফেরতও দিয়ে দেওয়া হয়। মানে তদন্তের গাফিলতির কথা বুঝতে পারছেন। একজন অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, পুলিশ অফিসাররা তার মোবাইল ফোন নিয়ে নিয়েছেন স্বাভাবিকভাবেই, আবার কিছু সময় পরে তাকে সেই ফোনটা আবার ফেরতও দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাকে যখন পরের দিন 10 তারিখে লালবাজারে নিয়ে যাওয়া হয়, তখন তার ফোনটি বাজেয়াপ্ত করা হয়। শুধু কি এই, নির্যাতিতার বাবা মা খবর পাওয়ার পরে হসপিটালে যখন গেলেন, যাওয়ার পরে তাদেরকে 3 ঘন্টা আলাদা করে বসিয়ে রাখা হলো, তার মেয়ের দেহের কাছে তাদেরকে যেতে দেওয়া হলো না। এই ঘটনা ঘটার পরে প্রাথমিক কাজ যেটা পুলিশের, ওই জায়গাটা কর্ডন করে রাখা, যাতে কেউ ওখানে না যেতে পারে, সেটা তারা করেননি। সব থেকে আশ্চর্যের বিষয়, ভাবতে অবাক লাগে, জজ সাহেব বলছেন তার রায়ে, টালা থানার এসআই এই ঘটনা যখন জিডি আকারে লিপিবদ্ধ করছেন, সেই সময়টা দিয়েছেন তিনি 10টা 10। অথচ এই এসআই সাক্ষ্য গ্রহণের সময় আদালতে স্বীকার করছেন যে তিনি যে সময় উল্লেখ করা হয়েছে সেই সময় থানায় ছিলেন না। অথচ তিনি থানায় না থেকেও জিডি ডায়েরি এন্ট্রি করছেন। পরবর্তী ক্ষেত্রে রাত্রির বেলা 11টা সাড়ে 11টার সময় ওই জিডির ওপরে নির্ভর করেই এফআইআর রুজু হয়। চিন্তা করা যায়, ভাবা যায়, একজন পুলিশ কর্তা বিচারকের সামনে আদালত কক্ষে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে এই বেনিয়ম অনিয়মের কথা তুলে ধরছেন। নাম করে করে বিচারক এক একজন পুলিশ কর্তা কর্মী তাদের কর্মকাণ্ড তার রায়ে তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই এই তদন্তের ওপর নির্ভর করে যে বিচার প্রক্রিয়া চলা এবং সেই বিচার প্রক্রিয়াতে অপরাধীর মৃত্যুদণ্ড স্বাভাবিকভাবেই দেওয়া তিনি উচিত মনে করেননি। পাশাপাশি এই তদন্তের ওপর ভিত্তি করে যখন হাইকোর্ট রায় দিল সিবিআইকে তদন্তভার গ্রহণ করার জন্য, সিবিআই এর অফিসার যিনি দায়িত্বে ছিলেন আইও, তিনি এই ঘটনার তদন্তে আর বেশি দূরে অগ্রসর হননি। আমরা জানি না কেন অগ্রসর হননি, কারোর নির্দেশে নাকি অন্য কোনো কারণে। বিচারক সে কথা উল্লেখ করেছেন, সিবিআই এর যিনি আইও ছিলেন PW50 অর্থাৎ প্রসিকিউশন উইটনেস 50 অর্থাৎ সিবিআই এর আইও সীমা পাহুজা, তিনি এই তদন্তে নতুন করে কোনো অগ্রসর হননি, এই তদন্ত পূর্ণাঙ্গভাবে করেননি। তিনি যেটা করেছেন, কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, তার যে নমুনাগুলো সংগ্রহ করেছিল, সেগুলোর সায়েন্টিফিক অ্যানালাইসিস করে চার্জশিটে উল্লেখ করে জমা দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যে সাক্ষ্য গ্রহণ সিবিআই করেছে, এই ঘটনা ঘটার পরে যখন সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিল, তারা 128 জন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তাদের স্বাক্ষর তালিকায় 128 জন থাকার কথা ছিল, এরকমই উল্লেখ করা রয়েছে। কিন্তু তারা বিচার প্রক্রিয়ার সময় সাক্ষ্য গ্রহণ করেছেন 50 জনের তার মধ্যে, এবং বেছে বেছে কিছু ব্যক্তিকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হয়েছিল। বিচারক তো পরিষ্কার একটা জায়গায় উল্লেখ করেছেন যে এই পুলিশ অফিসারদের ভাগ্য ভালো যে ডিফেন্সের লয়ার সেরকম কোনো শক্তপোক্ত প্রশ্ন করেননি, যার ফলে তারা নাস্তানবুদ হননি। কারণ এই যেভাবে তদন্ত হয়েছে, যে তদন্তের ভিত্তিতে চার্জশিট সিবিআই দিয়েছে এবং তার
ওপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া চলছে, কোনো ভালো ডিফেন্সের লয়ার অর্থাৎ অপরাধীর পক্ষ থেকে কোনো ভালো লয়ার থাকলে পরে এই পুলিশ কর্তাদের রাতের ঘুম উড়ে যেত তাদের প্রশ্নবাণে। স্বাভাবিকভাবেই বিচারক খুব বুদ্ধিমত্তার সাথে তিনি মনে করেছেন যে তদন্ত এখানেই শেষ নয়, এর পরেও উচ্চ আদালতে যে কোনো পক্ষ যদি যায়, তার ফলে যে তদন্তভার সিবিআইয়ের কাছে গেছে, তারা যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে আরো অন্যান্য অভিযুক্ত এর সঙ্গে যুক্ত হতে পারে। ফলে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডাদেশ শুনিয়েছেন। এটা তো ঘটনা, সিবিআই এর তদন্তে বিস্তর ফাঁকফোকর দেখা গেছে। নির্যাতিতা এই ঘটনার আগের রাত্রে যাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তাদের সবার সাক্ষ্য নেওয়া হয়নি। দুজন তো এরকম শোনা যায় তারা এখানে ছিলেনই না, অন্য কোথাও চলে গেছিলেন, তাহলে তাদের কেন সাক্ষ্য নেওয়া হলো না? আচ্ছা, আইপিএস বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন। একজন তো এই থ্রেট কালচারের এক ব্যক্তিকে লালবাজারের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দিয়েছেন। কই, সিবিআই তো তার সঙ্গে কথা বলেননি, তাকে ইন্টারোগেট করেননি কাস্টাডিতে নিয়ে। অভিযুক্তের মা বাবা বারবার করে অভিযোগ করেছেন ওনার বাড়িতে এক আইপিএস অফিসার টাকার বান্ডিল নিয়ে গেছিলেন, প্যাকেট নিয়ে গেছিলেন, তাকে তো সিবিআই ইনভেস্টিগেশনে আটক করে প্রশ্ন করেননি। এরকম বহু আছে। ডিএনএ রিপোর্ট কন্টামিনেটেড হয়েছে, সঞ্জয় অপরাধী, তার লালারসের নমুনা মিলে গেছে, কিন্তু সেখানে আরো 4 জন পুরুষ এবং একজন মহিলার লালারস পাওয়া গেছে। তারা কারা? সঞ্জয় ব্যতীত আর কারুর ডিএনএ পরীক্ষা কি করা হয়েছে? করেছে সিবিআই? করেনি তো। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তাদের দিয়ে আরো কারুর ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? করেননি তো। স্বাভাবিকভাবেই সিবিআই এর এই তদন্তে বিস্তর ফাঁক রয়েছে এবং এই টালা থানা বা কলকাতা পুলিশের তদন্তের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের তদন্তের ওপর ভর করেই সিবিআই নিজের কাজ সেরেছে। এখন তারা মনে করছেন কোনো রকমে সঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই তাদের দায়িত্ব শেষ, তারা এই কেস থেকে হাত পা ঝেড়ে বেরিয়ে পড়তে পারে। সেই কারণেই তারা হাইকোর্টে যাওয়ার চিন্তা করছেন এবং হাইকোর্টে যাবেন বলে স্থির করেছেন। একই রকম ভাবে যাদের যাদের আড়াল করার জন্য কলকাতা পুলিশ এই তদন্ত গুলিয়ে দেওয়া, তদন্ত নষ্ট করে দেওয়ার জন্য তথ্য প্রমাণ নষ্ট করেছেন, অল্টার করেছেন, যেটা সিবিআই বলেছে প্রথমে, তারাও অর্থাৎ রাজ্য সরকারও কোনো এক কারণে যাতে আসল দোষীরা, অপরাধীরা, অভিযুক্তরা ধরা না পড়ে, তাদের আড়াল করার জন্য হাইকোর্টে যাওয়ার কথা বলছে। সেই কারণেই আজকে আমার ভিডিওর শিরোনাম আমি দিয়েছি, পুলিশ আর সিবিআই চোরে চোরে মাসতো ভাই। আমাদের নজর অবশ্যই থাকবে আগামী দিনে হাইকোর্ট কি নির্দেশ দেয়, এই তদন্ত আবার নতুন করে চালু হয় কিনা, শুরু হয় কিনা, এবং এটা পরিষ্কার যারা এই তদন্তে যে সমস্ত অফিসাররা নিযুক্ত ছিলেন তাদেরকেও এই তদন্তের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধেও আলাদা করে তদন্ত করতে হবে। এই দাবি অবশ্যই ওঠা উচিত কোর্টে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে। আমাদের দৃষ্টি, আমাদের নজর অবশ্যই হাইকোর্টের দিকে থাকবে এখন এই ঘটনার নতুন করে শুনানি এবং বিচার প্রক্রিয়ায় কি রায় উঠে আসে।